আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, ওয়ালাইকুম আপনারা ভালো আছেন? আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, গত বৃহস্পতিবারে আপনাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপনারা পেয়ে গেছেন। আমরা আজকে অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করব। আলোচনা শেষে আপনাদেরকে একটু কাজ দেব, ওই কাজগুলো নোট ডাউন করে রাখবেন। আগামী বুধবারে আবার আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ফাইনালি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। আমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে শিক্ষার্থীরা আজকে আমাদের ওয়ালাইকুম আসসালাম, আজকে আমাদের পাঠ হচ্ছে 12-13 দ্বিতীয় অধ্যায়, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। 13তে আরো আছে নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো কিছু যন্ত্রপাতি। শিক্ষার্থীরা, পাঠে প্রবেশ করার আগে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট কি আছে আইসিটির দ্বিতীয় সপ্তাহে যেহেতু দেওয়ার কথা ছিল, দিয়ে ফেলেছে অলরেডি। আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করব। তো আপনাদের কিন্তু প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট কখন? জমা দেওয়ার ডেট হচ্ছে 11 তারিখ। আর দ্বিতীয় সপ্তাহের মানে অ্যাসাইনমেন্ট এটা জমা দেওয়ার ডেট হচ্ছে, যেখানে আমার 18 তারিখ, 18 তারিখ, যেটা ওখানে আমার আইসিটিও আছে। হ্যাঁ, তাহলে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় বি সেকশনে শিক্ষার্থীরা, যেহেতু আমি স্কুলের রুটিন বি সেকশনে আমার ক্লাস ছিল না, তো বি সেকশনে আপনারা শাকের স্যারের নাম লিখবেন এবং শাকের স্যারকে জমা দিবেন। আর এ সেকশনের শিক্ষার্থীরা বিষয় শিক্ষকের নাম লিখবেন, আমার নাম দিলকুশা খানম, আমাকে জমা দিবেন। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা, এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম। এখন আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। একটু দেখেন আপনাদের অ্যাসাইনমেন্টে আপনাদের এখানে অষ্টম শ্রেণীর এই অ্যাসাইনমেন্টে দেখেন নির্ধারিত কাজ, একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন, বিষয়টির একটা শিরোনাম দিয়ে 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লেখো। প্রবন্ধ হচ্ছে শিক্ষার্থীরা কি? গদ্য রচনা, নাতি দীর্ঘ, বেশি দীর্ঘ হবে না। গদ্য রচনা এটা হচ্ছে বস্তুনিষ্ঠ গদ্য রচনা, এটা বেশি দীর্ঘ হবে না। এবং এই প্রবন্ধের মধ্যে 3টা বিষয় আপনাদের এখানে উল্লেখ থাকবে। একটা হচ্ছে কি ভূমিকা, শেষের দিকে উপসংহার, মধ্যখানে হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তুর মধ্যে আপনাদের দেখেন এখানে 3টা অংশ আছে। বিষয়বস্তুতে কয়টা অংশ আছে? 3টা অংশ আছে। 3টা কি কি? সেবা সমূহের তালিকা, সরকারের কাছ থেকে কি কি সেবা পাবে, তাহলে সেবার তালিকা করতে হবে, আপনাদের একটা তালিকা তৈরি করতে হবে। তো তালিকা কিভাবে তৈরি করে? ছক করে করতে হবে না? এইটাও তো একটা তালিকা। এই যে আপনাদের অ্যাসাইনমেন্ট যেভাবে দিয়েছে, এটা একটা তালিকা না? ছক করে দিয়েছে তো। এই যে অ্যাসাইনমেন্টের ক্রম, অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম, অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ যেভাবে দিয়েছে না, তাহলে এইখানেও সেবা সমূহের একটা তালিকা তৈরি করবেন। তারপর ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা। এইখানে প্রযুক্তিভিত্তিক তার মানে কি? ই সেবা, ইলেকট্রনিক সেবা। ইলেকট্রনিক সেবা কি কি পাচ্ছেন সরকারের কাছ থেকে, ওভাবে লিখতে হবে। তারপর প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব, হ্যাঁ, ই সেবার, ইলেকট্রনিক সেবা কেন এত গুরুত্বপূর্ণ? তাহলে আপনাদের দেখেন এখানে একটা তালিকা, ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা কি কি আছে এটা আলাদা করে তালিকা, প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব এটা আরেকটা প্যারাগ্রাফের মধ্যে। এরপরে গিয়ে আপনার হচ্ছে কি উপসংহার। দেখেন তাহলে এইভাবে এইখানে কি ভূমিকা আছে, তাহলে বিষয়বস্তুর মধ্যে 3 ভাগ আছে, এরপরে গিয়ে উপসংহার। এখন আমরা কি করব? মূল্যায়ন নির্দেশক। দেখেন মূল্যায়ন নির্দেশকের মধ্যে আমরা টিচাররা কি করব? বিষয় বস্তু সম্পর্কে আপনার ধারণা ছিল কিনা, নির্ভুল তথ্য বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করেছেন কিনা। যুক্তিসঙ্গত ব্যাখ্যা বলতে এই যে প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব,
এইখানে কিন্তু আপনার কিছুটা ব্যাখ্যা আসবে। ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, হ্যাঁ, আপনারা নিজেরাই ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা সঞ্চয় করেছেন কিনা, চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, এইখানে আপনার সৃজনশীলতা আছে, এখানে আপনার সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে এই প্রবন্ধটা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে? প্রথম অধ্যায় থেকে। কোথায়? সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। এই পাঠ থেকেই আসলে এটা নেওয়া হয়েছে, সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। শিক্ষার্থীরা একটু দেখেন তো, এই যে দেখেন সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, দেখেন এখানে তো ভূমিকা দেওয়া আছে। তারপর দেখেন এই যে সরকারি কি কি কাজ আছে, সরকারি, এই যে সরকারি তথ্যাদি প্রকাশ, আইন ও নীতিমালা প্রণয়ন সংশোধন, বিশেষ বিশেষ দিবস বা ঘটনা সম্পর্কে প্রচার করা, সরকারি সেবা কোথায়? মানুষের দোরগোড়ায়। কি কি সেবা? যেমন ধরেন ই পর্চা, ইবুক, ই পুরজি, পাবলিক পরীক্ষার ফলাফল, ই স্বাস্থ্য সেবা, অনলাইনে আর আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, টাকা স্থানান্তর, পরিষেবার বিল পরিশোধ, পরিবহনে, অনলাইন রেজিস্ট্রেশনে। তাহলে এইখান থেকে আপনাকে কি ই সেবা আলাদা করে ফেলতে হবে, কারণ এখানে আপনাকে অ্যাসাইনমেন্টের মধ্যে বলেছে ই সেবা আলাদা, কি কি ই সেবা হবে দেখেছেন। এরপরে আর কি কি সেবা, সাধারণ কি কি সেবা আছে, তাহলে ই সেবা, সাধারণ সেবা আপনাকে আলাদা আলাদা করে লিখতে হবে। এবং ই সেবার গুরুত্ব, ই সেবা কেন এত গুরুত্বপূর্ণ। তাহলে আরেকটা জিনিস কি খেয়াল করেছেন শিক্ষার্থীরা? দেখেন সরকারের একটা কি আছে, জাতীয় ওয়েব পোর্টাল আছে, সরকারের, বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল আছে, সেটা কি www.bangladesh.gov.bd। এতটুকু পর্যন্ত কিন্তু এই যে এগুলো সব সরকারি সেবা। এই যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস এর ওয়েবসাইট, এই যে ওখানে তুমি কি করে কি কি পাচ্ছ, এগুলো কিন্তু সব সরকারের সেবা, এগুলো কিন্তু কি ইলেকট্রনিক সেবা। এই যে জয়েন্ট স্টক কোম্পানি, এটা ইলেকট্রনিক সেবা। না হলে দেখো আগে কতদিন লাগতো আর এখন কতদিন লাগছে। তাহলে শিক্ষার্থীরা আর একটু ওই যে ওয়েবসাইট যেটা আছে, আমরা কিন্তু ওই ওয়েবসাইটটা একটু দেখব তোমাদের জন্য। এই যে দেখো, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? এই যে দেখো, তাহলে দেখো www.bangladesh.gov.bd দেখেছো? এটা এইখানের মধ্যে কি কি আছে দেখো, এই যে ই সেবা সমূহ দেখেছো, ইলেকট্রনিক সেবা, দেখো জনপ্রিয় সেবা, নতুন সেবা, সকল ই সেবা, দেখো সকল ই সেবা কত সুন্দর করে দেওয়া আছে, দেখেছো কি কি আছে ইলেকট্রনিক সেবায়? মৎস্য প্রাণী, ভর্তির আবেদন, ট্রেজারি চালান, টিকিট বুকিং ও ক্রয়, নিয়োগ সংক্রান্ত, পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, কৃষি। তাহলে তুমি এগুলো কিন্তু ওখানে কি অনলাইনে পেয়ে যাচ্ছ সব। এবং শেষের দিকে একটা কি লাস্ট ইয়েতে কি তথ্যসূত্র দিতে হবে, উপসংহার দেওয়ার পরে শেষের পেজে তথ্যসূত্র দিবে, কারণ এগুলো সব কিন্তু ইন্টারনেটে আছে। আমি তোমাদেরকে ওয়েবসাইটটা দেখাচ্ছি, কিন্তু এই যে দেখো ইন্টারনেটে সব সেবার আছে। প্রয়োজনীয় তথ্য সেবা, দেখো প্রয়োজনীয় তথ্য ও সেবা, কৃষিতে আছে, স্বাস্থ্য সেবা, আইন শৃঙ্খলা, ভ্রমণ, নিয়োগ সংক্রান্ত, শিক্ষা, পরিষেবা, এই যে বলেছিল না পরিষেবা, এই যে বিল, এই যে টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, হ্যাঁ গ্যাস বিল, পানি, হ্যাঁ প্রাইস, এই যে প্রাইস বন্ড আছে, এগুলো কিন্তু সব পরিষেবা। পরিবেশ ও বন, প্রতিরক্ষা, যোগাযোগ, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা, অনেকগুলা কিন্তু তোমার বইতে নাই, কিন্তু এগুলো এখানে আছে। আচ্ছা, তথ্যসূত্র তোমরা লিখবে যখন এখানে দিবে, তখন কিন্তু কি তথ্যসূত্রের মধ্যে লিখতে হবে, এই যে কি ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে, এখান থেকে যে তুমি তথ্য নাও। তারপর দেখো সকল, যদি তথ্য আনি তাহলে কি তথ্যসূত্র তো লিখতে হবে না, তাই কেন? না? তুমি যদি বই থেকে নাও,
তোমার বই, তাহলে বইয়ের নাম উল্লেখ করতে হবে না, তোমার বই থেকেই নিচ্ছ। আর সেবা তো তোমার সামনে হাজির, তাহলে তুমি নিবে না কেন? তাহলে তুমি নিবে না কেন? ঠিক, তাও তো ঠিক। তোমার সামনে এত সেবা আমি দেখাচ্ছি, এই যে দেখো সেবা, তাহলে সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ দেখেন, এই যে দেখেন সেবা সমূহ: ই টেন্ডারিং, জাতীয় পরিচয় পত্রের তথ্য হালনাগাদকরণ, জন্ম মৃত্যু নিবন্ধন, প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল, আয়কর নিবন্ধন, এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল তালিকা এখান থেকে তৈরি করতে পারবেন না? তালিকা তো এখানে আছে দেওয়া। অনলাইনে পাসপোর্টের আবেদন, অনলাইন ভিসা যাচাই, নতুন ভোটার নিবন্ধন, সরকারি চাকুরির আবেদনের মডেল ফর্ম। দেখেছেন, একদম রেডিমেড। তারপর দেখেন এই যে কানেক্ট কিশোর বাতায়নের তথ্য, এই যে সরকার, এইসব যেহেতু জাতীয় ওয়েব পোর্টাল, সুতরাং এখানে এগুলো দেওয়াই আছে। দেখেন শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ, ই তথ্য কোষ, সেবাকুঞ্জ, বাংলাদেশ, এগুলো তো একটু দেখবেন কি কি আছে। ভিশন 2021 দেখেন সব অনলাইনে একদম ক্লিয়ার করে আপনাদের জন্য রেডি করে রেখেছে সরকার। তাহলে আমাদের কিন্তু এগুলো কি দেখতে হবে, এগুলো দেখার জন্যই তো আপনাদেরকে দিয়েছে, যাতে আমরা সচেতন হই। কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই তো, ইন্টারনেটেই আপনি এখানে ওয়েবসাইটের মধ্যে সব পেয়ে যাচ্ছেন। সরকারের বিভিন্ন সেকশনে যাবতীয় সেবা এখানে দেওয়া আছে। তো শিক্ষার্থীরা আপনারা ভিজিট করে আপনারা দরকার হলে রাফ করে ফেলবেন। আর আগামী বুধবারে আমরা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা আমাদের পাঠে প্রবেশ করব। শিক্ষার্থীরা আমাদের পাঠ তো আপনারা জেনে গেছেন, পাঠ হচ্ছে কি পাঠ 12, পাঠ 13। হ্যাঁ শিক্ষার্থীরা, এটা কি বলতে পারবেন? এই যে দেখেন তথ্য আদান প্রদান হচ্ছে, তাহলে এটা একটা কি নেটওয়ার্ক, সার্ভারের মাধ্যমে সংযুক্ত। তাহলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট কি যন্ত্রপাতি। দ্বিতীয় অধ্যায় পাঠ 12 পৃষ্ঠা 27 থেকে কি 29, এটা পাঠ 12। তাহলে পৃষ্ঠা হচ্ছে এটা। দেখেন এখানে কি কি আছে, যন্ত্রপাতি কি আছে, হাব আছে, সুইচ আছে, রাউটার আছে। এই তিনটা যন্ত্রপাতি এই পৃষ্ঠা পাঠ 12-তে। দেখেন এটা কি, এটা হচ্ছে হাব। দেখেন এই যে পোর্ট আছে, দেখেন হাবে পোর্টের মধ্যে এখানে তারের সাথে সংযুক্ত হবে আমাদের ডিভাইসগুলো। দেখেন হাব কিভাবে কাজ করছে, দেখেন হাব থেকে তথ্য ক্লায়েন্টের কাছে চলে যাচ্ছে, হাব থেকে তথ্য ক্লায়েন্টের কাছে যাচ্ছে, আবার দেখেন ক্লায়েন্ট রিজেক্ট করে দিয়েছে, এই ক্লায়েন্টও রিজেক্ট করে দিয়েছে, এই ক্লায়েন্ট কি করেছে, অ্যাকসেপ্ট করেছে, তাহলে পিসি 1 আর পিসি 2, অথচ হাব থেকে তথ্য সবার কাছে চলে যাচ্ছে। তার মানে কি হাব তথ্য পাঠাচ্ছিল কাকে, 1 এবং 2 কে, অথচ 3 এবং 4 সবাইকে কিন্তু তথ্য পাঠিয়ে দিয়েছে, অথচ 3 এবং 4 এর জন্য এই তথ্য নয়। তাহলে একটা কি সমস্যা না? যার দরকার নেই তাকেও হাব কি করে তথ্য পাঠিয়ে দেয়। তাহলে হাবের বৈশিষ্ট্য কি, তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার একটি আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। হাব নিজে তথ্য পড়তে পারে না, হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না, ওই জন্য তো সবার কাছে পাঠিয়ে দিয়েছি। তাই সংযুক্ত সকল কম্পিউটারকে তথ্য পাঠিয়ে দেয়, এমনকি যে কম্পিউটার থেকে তথ্য পাঠানো হয় ওকেও পাঠিয়ে দিয়েছে, যে গতি কম, তাই এর ব্যবহার কমে গেছে, হাব ব্যবহার নাই বললেই চলে। এটা কি সুইচ, হাবের মতো ক্ষুদ্র একটা নেটওয়ার্ক যন্ত্র। সুইচ হাবের চেয়ে বেশি বুদ্ধিমান আইসিটি যন্ত্র। হাবের ব্যবহারের সীমাবদ্ধতা থেকে নিষ্কৃতি পেতে মানুষ সুইচ ব্যবহার করছে। তাহলে সুইচের কাজ কি দেখেন তো, এই যে 2 এর থেকে কাকে পাঠালো, 1 কে পাঠালো, আবার 1 এর কাছে গেল, 2 এর কাছে গেল, আবার কার কাছে যাচ্ছে,
একের কাছে যাচ্ছে, তার মানে কি 2 এবং 1-এর মধ্যেই তথ্য আদান প্রদান হবে, অন্য কাউকে দেওয়ার দরকার নেই। এই জন্য ওদের মধ্যেই কি হচ্ছে, আদান প্রদান হচ্ছে তথ্য। তাহলে হাবের মতো নয়। নেটওয়ার্কিং এ সুইচ হলো এমন একটি যন্ত্র যা লোকাল এরিয়া নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদানের সময় ফিল্টারিং এবং প্যাকেট ফরওয়ার্ডিং করতে পারে। সুইচের সাথে সংযুক্ত প্রত্যেকটা আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ থাকে, যার দ্বারা যন্ত্রগুলোকে আলাদা আলাদাভাবে চিনতে বা শনাক্ত করতে পারে। তাহলে কি হয়, সুইচে ম্যাক অ্যাড্রেস, একটা নির্দিষ্ট ঠিকানা, এটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস, ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেন। আলাদা ঠিকানা বরাদ্দ থাকায় অন্য কাউকে পাঠাতে হয় না, সেই কারণে দ্রুত গতিতে তথ্য যায়, যেটা হাবের মধ্যে সম্ভব ছিল না। যেহেতু সবার কাছে পাঠায়, তথ্য ছিল কি ধীরগতি, আবার যে পাঠায় তাকেও পাঠিয়ে দিত। এখানে সুইচে এই ধরনের সমস্যা নেই। সুইচের সংযুক্ত নেটওয়ার্কে যে কোনো একটা আইসিটি যন্ত্র সরাসরি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে বা অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। বিভিন্ন পোর্টের সুইচ পাওয়া যায়, কিরকম 8 পোর্ট, 16 পোর্ট, 24 পোর্ট, 48 পোর্ট। ম্যাক অ্যাড্রেস, এটা আসলে কি? ম্যাক অ্যাড্রেস মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস। কোন কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস হচ্ছে সেই কম্পিউটারের ব্যবহার্য নেটওয়ার্ক ডিভাইসটির জন্য একটা বিশেষ পরিচিতি, যেটা মূলত কম্পিউটারটিকে ফিজিক্যালি তার পরিচিতি প্রদান করে। একটা কি কম্পিউটারের ঠিকানা, আমাদের প্রত্যেকের নাম আছে না, এটাই তো আমার কি পরিচিতি। এইরকম প্রত্যেকটা কম্পিউটারের ফিজিক্যাল নাম। এটি হলো প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসের ইউনিক আইডি। ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে প্রতিটি নেটওয়ার্ক ইন্টারফেসকে আলাদা আলাদা করে চেনা যায়। কোন ডিভাইসে ম্যাক অ্যাড্রেস সাধারণত তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে। প্রস্তুতকারক কোম্পানি তাদের কোম্পানির আইডি, ডিভাইসের কোড নেম ইত্যাদি অনুসারে ম্যাক অ্যাড্রেস তৈরি করে থাকে। শিক্ষার্থীরা, তাহলে হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি? এই যে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে বাধা থাকে হাবে, আর সুইচে কোনো বাধা থাকে না। ঠিক আছে শিক্ষার্থীরা, আর কি হতে পারে পার্থক্য দেখা যায়। তোমরা তো এরই মধ্যে জেনে গেছো। আর কি, এই যে দেখো, সংযুক্ত প্রত্যেকটা আইসিটি যন্ত্রকে শনাক্ত করতে পারে না কে? হাইব। অথচ সুইচ ওই যে ঠিকানা দিয়েছে, এই জন্য আলাদা করে চেনা যায়। ডাটা সিগন্যাল নেটওয়ার্কে সব কম্পিউটারকে পাঠায়, আর এখানে সিগন্যাল কি সব কম্পিউটারকে সুইচ পাঠায় না। যার কাছে যাওয়ার দরকার ডাটা সিগন্যাল, শুধু তাকেই পাঠায়। তাহলে ডাটা আদান প্রদানে বেশি সময় লাগে হাবে, আর সুইচের বেশি সময় লাগে না, যেহেতু সে ম্যাক অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দেয়, সুতরাং এত সময় তো তার লাগবে না, দ্রুততার সাথে কাজ করতে পারে। দেখো হাব আর সুইচ আর কি, সংখ্যা কম হাবে, তাই বড় নেটওয়ার্কিং তৈরিতে ব্যবহার করা যায় না। পোর্ট সংখ্যা বেশি, তাই বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহার করা হয়। যে দেখো পোর্ট সংখ্যা এখানে খুব কম, ছোট্ট নেটওয়ার্কের জন্য হাব ব্যবহার করা হয়, আর অনেক বড় নেটওয়ার্ক তৈরিতে সুইচ ব্যবহার করা হয়। তাহলে কি তুলনামূলকভাবে দাম কম, তুলনামূলকভাবে দাম বেশি কার? সুইচের দাম বেশি। দাম বেশি হলেও কিন্তু যেহেতু সুবিধা বেশি, সেই কারণে আমরা কিন্তু সুইচ ব্যবহার করি। আচ্ছা, এটা কি রাউটার? রাউটার কিভাবে কাজ করে দেখো, এই যে দেখো, এটা একটা নেটওয়ার্ক, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ইন্টারনেটের মাধ্যমে আদান প্রদান হচ্ছে। তাহলে রাউট শব্দ থেকে রাউটার এসেছে। এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটার সমন্বয়ে তৈরি। একই প্রোটোকলের অধীনে কার্যরত 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। তথ্য উপাত্তকে ডাটা প্যাকেটে বিভক্ত করে পথ নির্দেশনা দেওয়া রাউটারের প্রধান কাজ। রাউটার ডাটা প্যাকেটগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে। তারপর কি বলেছে, রাউটার আইপি অ্যাড্রেস ব্যবহার করে। রাউটারের কাজ তথ্য উপাত্তকে ডাটা প্যাকেটে বিভক্ত করা। প্রতিটি ডাটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা থাকবে। ডাটা প্যাকেটে বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছায়, যেটা শর্টকাট পথ, ওই শর্টকাট পথ দিয়ে চলে যাবে রাউটার। তাহলে বেশি সুবিধা। একটি ডাটা প্যাকেট কোনো একটা রাউটারে পৌঁছালে
কোন পথে অগ্রসর হলে সহজে দ্রুত গন্তব্যে পৌঁছবে তার পথ নির্দেশনা কিন্তু রাউটার দেয়। তাহলে কোনটা বেশি, হাব বেশি ভালো, সুইচ বেশি ভালো, না রাউটার ভালো? শিক্ষার্থীরা কাকে পছন্দ করব বেশি? রাউটার। রাউটার। ওকে, কেন? এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এই যে এই কারণগুলোর কারণ। সুইচ এবং রাউটার, সুইচ কি একই নেটওয়ার্কের মাঝে অবস্থিত অনেকগুলো কম্পিউটারের মাঝে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয় একাধিক নেটওয়ার্কের মধ্যে। এটা হচ্ছে একই নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, আর এখানে হচ্ছে একাধিক নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। তারপর কি আছে, এটি রাউটার থেকে ডাটা নিয়ে ডাটা ফরওয়ার্ড করতে পারে। সুইচ, সুইচ তাহলে রাউটার থেকে ডাটা নেয়, তাহলে রাউটারের উপর নির্ভরশীল। অধিক সংখ্যক ডিভাইসের সাথে সরাসরি ইন্টারনেট সংযোগ দানের জন্য রাউটারের সাথে সুইচ ব্যবহার হয়। তাহলে রাউটারকে সাহায্য করার জন্য সুইচ ব্যবহার করা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা এই পার্ট 12 শেষ করলাম। আর একটু আছে, ডাটা ফরওয়ার্ড করার জন্য ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে, আর কি করে আইপি অ্যাড্রেস ব্যবহার করে। এখানে শুধু কি লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সুইচের কাজ হয়, আর এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যাওয়া যাবে কাজ করা হয়। কি বলেছ? আমি তো বুঝতে পারিনি বাবা, মধ্যখানে কথা বলে না তো। আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের এই পার্টটা শেষ। এখন আমরা পার্ট 13-তে যাব। শিক্ষার্থীরা এটা কি, এটা কি তোমরা চিনো? তোমরা কি চিনতে পারছো এটা কি? একটু বলো, আনমিউট করে উত্তর দাও, একটু আনমিউট করে উত্তর দাও প্রত্যেকেই। মডেম। মডেম, এটা মডেম। মডেমের মধ্যে কি থাকে? ইউএসবি, এই যে ইউএসবি পোর্ট। আর এটা কি? পেন ড্রাইভ। এটা পেন ড্রাইভ নয়, এটা মডেম। এই যে ইন্টারনেট, পেন ড্রাইভের সাথে তো ইন্টারনেটের সংযোগ থাকে না। এখানে তুমি দেখতে পাচ্ছ এটা কি? গ্রামীণ ফোনের এটা মডেম, 4G মডেম, 4G মডেম। পেন ড্রাইভে তো আর 4G নাই। এটা কি? এটা হচ্ছে ল্যান, এটা হচ্ছে কি? ল্যান কার্ড। তাহলে নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো যন্ত্রপাতি, পার্ট 13 নেটওয়ার্ক সংশ্লিষ্ট আরো কিছু যন্ত্রপাতি। এই যে তোমাদের কি পৃষ্ঠা 29, 30, 31 মডেম আর ল্যান কার্ড সম্পর্কে তোমরা বলতে পারবে। শিক্ষার্থীরা এগুলো হচ্ছে কি? এটা হচ্ছে তার যুক্ত নেটওয়ার্ক মডেম, আর এটা হচ্ছে তার বিহীন মডেম। তাহলে মডেম শব্দটা কি একটু খেয়াল করো। মডেম মডিউলেটর, ডেমোডুলেটর। মডিউলেটরের মো, ডেমোডুলেটরের ড্যাম, মডেম। তাহলে মডেম হচ্ছে কি? ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। তা আগে ছিল তার যুক্ত, এখন তার বিহীনও আছে। তাহলে কি করবে মডেম? ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য কি প্রেরণ করে? সিগন্যাল প্রেরণ করে এই মডেমের মাধ্যমে। মডেম হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার থেকে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে তথ্যে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক থেকে প্রাপ্ত সিগন্যালকে তথ্যে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। শিক্ষার্থীরা এক সময় 1997 সালে আমার বাসায়ও ছিল এই যে স্বল্প গতির ডায়াল আপ মডেম। হ্যাঁ, এখানে সাউন্ড হতো, ইন্টারনেটের কানেকশন পেলে মাত্র একটা সাউন্ড হতো। এটা হচ্ছে কি? ডায়াল আপ মডেম। এই যে ডায়াল আপ মডেম, এই মডেমটা এটা টেলিফোনের লাইনের সাথে সংযুক্ত ছিল। তখন তার ওয়াইফাই ছিল না, এই টেলিফোনের লাইনের সাথে সংযুক্ত ছিল। এটা আমরা ব্যবহার করেছি, আমার বাসায় ছিল এই ডায়াল আপ মডেম। এখন নাই, এখন জাদুঘরে।
ডিএসএল, এটা কি ডিএসএল মডেম, ডিজিটাল সাবস্ক্রাইবার্স লাইন। বর্তমানে এখন দ্রুত গতির এই মডেম ব্যবহার হচ্ছে। এটা কি তারবিহীন ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি মডেম, তার ছাড়া মডেম। এটা এখন বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, যেখানে সেখানে রাখা যায়, তারের কোনো ঝামেলা নাই, ধুলাবালিও আটকে যাওয়ার কোনো সমস্যা নেই। যত তার বেশি তত ধুলাবালি ময়লা আবর্জনা জমে থাকে তারের মধ্যে। শিক্ষার্থীরা এটা কি বললাম একটু আগে বলেছি, ল্যান কার্ড। ল্যান কার্ড দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারের মধ্যে তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে যে যন্ত্রটির দরকার তার নাম হচ্ছে কি ল্যান কার্ড। ঠিক আছে, এটা কি মাদারবোর্ডের সাথে কি সংযুক্ত থাকে, এটা কি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, এই যে মাদারবোর্ডের সাথে সংযুক্ত। আবার কি আছে তার ছাড়া, অনেক সময় কি মাদারবোর্ডের সাথে বিল্ট ইন থাকে তার ছাড়া। আবার কিছু কিছু আইসিটি যন্ত্রের মধ্যে ল্যান কার্ড সংযুক্ত অবস্থায় থাকে, তখন আর কি ল্যান কার্ড সংযুক্ত করতে হয় না। এটা বর্তমানে এখন দেওয়াই থাকে, আইসিটি যন্ত্রের মাদারবোর্ডের সাথে বিল্ট ইনই থাকে অনেক ইয়েতে। আর আর কি আছে ওয়াইফাই, মানে তারবিহীন তার ছাড়া ল্যান কার্ড। এটা হচ্ছে তার ছাড়া ল্যান কার্ড, এটা বর্তমানে খুবই খুবই কি জনপ্রিয়। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমরা এটা শেষ করলাম। তো আজকে থেকে তোমাদের কাজ শুরু হলো কি আইসিটির অ্যাসাইনমেন্ট রেডি করা। ঠিক আছে, তোমাদেরকে তো আমি কি ধারণাটা দিয়ে ফেলেছি, তোমরা আগামী বুধবারেও আমার সাথে কি করতে পারবে, অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করতে পারবে। ওই জন্যই কিন্তু আমি আজকে তোমাদেরকে তথ্যগুলো জানিয়ে দিয়েছি, যাতে বুধবারে আমাদের আলোচনা করার সুযোগ থাকে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবার জন্য রইল কি শুভকামনা। ধন্যবাদ সকলকে। বাই বাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।